তৈরি, তাহলে রোধাঙ্ক রো রো। প্রশ্নটার দিকে তাকাও, প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে রোধ হলো 2r এবং r। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরা হয়েছে a1 এবং a2, তার অনুপাতটা নির্ণয় করতে হবে। ফর্মুলা কি? r ইকুয়াল টু রো এল বাই এ। আরটা হলো রোধ, তাহলে প্রথম তারের জন্য যে লিখতে হবে, প্রথম তারের ক্ষেত্রে r মানে 2r, এই যে 2r ইকুয়াল টু রো ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য 4l বাই a1 a1। তাহলে ক্যালকুলেশন এখানে করা যেত, আমি পরে করব বলে লিখে রেখেছি। 2r ইকুয়াল টু 4 রো l বাই a1, এটা হলো এক নম্বর। দ্বিতীয় তারের ক্ষেত্রে r ইকুয়াল টু রো l বাই a, r কত না r ই আছে, রো রোই আছে, l l ই আছে, a এটা কত a2, তাহলে r ইকুয়াল টু রো l বাই a2, এটা দ্বিতীয় তারের ক্ষেত্রে। এটা দিতে হবে দ্বিতীয় তারের ক্ষেত্রে, এটা 2 নম্বর। এবার আমি 1/2 করেছি, 1/2 করলে এখানে 2r বাই r বাঁ দিকটা, ডান দিকে 4 রো l বাই a1 বাই রো l বাই a2। এবার নিজেরা করো বাকিটা, এবার নিজেরা বাকিটা করো। তাহলে এটা কি আসছে না, এটা 2 আসছে, ইকুয়াল টু রো এল কাটছে, এটা 4 a2 উপরে আসছে, a2 উপরে আসছে, a1 নিচে যাচ্ছে, a1 নিচে, তারপর আমি এইদিকে আসছি, তাহলে কত হবে a1 টা এইদিকে আনলাম, a2 নিচে নামালাম, therefore a1 by a2 equal to 4/2, therefore a1 by a2 equal to 2/1। অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত এইভাবে লিখতে হবে, a1 is to a2 equal to 2:1। অনুপাত যখন চেয়েছে, এই a1 by a2 equal to 2/1 এভাবে না লিখে শেষ করতে হবে এইভাবে, a1 is to a2 equal to 2:1। তাহলে এই অনুপাতের পরে উত্তরটা যখন লিখতে হবে, উত্তরের স্টেটমেন্ট বলছি লেখো, প্রথম এবং দ্বিতীয় তারটির, উত্তরের স্টেটমেন্ট লেখো, প্রথম এবং দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত, প্রথম এবং দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত হবে 2:1, হবে 2:1। এইভাবে উত্তর লিখতে হবে। তাড়াতাড়ি লেখো। পরের প্রবলেম 3 নম্বর। 3 নম্বর প্রবলেমের প্রশ্ন লেখো, দুটি তারের দৈর্ঘ্য এবং উপাদান একই, দুটি তারের দৈর্ঘ্য এবং উপাদান একই। প্রথমটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে, প্রথমটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে ওদের রোধের অনুপাত কত হবে? প্রথমটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে ওদের রোধের অনুপাত কত হবে? প্রশ্নটা পড়ে দেওয়া আছে যে তথ্য সেগুলো লেখো, গিভেন যেটা সেটা লেখো। প্রশ্নটা পড়ে গিভেন দেওয়া যে তথ্য সেটা লেখো নিজেরা। প্রশ্নটা পড়ে যে তথ্য দেওয়া আছে নিজেরা সাজিয়ে লেখো। কি বলেছে? দুটি তারের দৈর্ঘ্য সমান, উপাদান একই। লিখবে, ধরা যাক প্রথম এবং দ্বিতীয় তারটির দৈর্ঘ্য যথাক্রমে L এবং L, একই দৈর্ঘ্য বলেছে।
যথাক্রমে একবারই বলতে হবে বলেছি, পরের ক্ষেত্রে যথাক্রমে বলতে হবে না। কমা দিয়ে উপাদানের রোধাঙ্ক রো রো দুদিকেই রো, উপাদানের রোধাঙ্ক রো, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 2 ছোট আর এবং ছোট আর। কেন বলেছে কি প্রথমটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটি 2 আর ধরা হয়েছে, পরেরটি আর ধরা হয়েছে। রোধের মান R1 এবং R2, রোধের মান R1 এবং R2, ঠিক আছে। তাহলে প্রথম চারটির ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি R = ρ L/A, প্রথম চারটির ক্ষেত্রে R1 = ρ L/A1, R1 = ρ L/A1, A1 হলো প্রথম চারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা কত হবে R1 = ρ L/, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি পাই ইনটু রেডিয়াস স্কয়ার, রেডিয়াসটা কত 2r, তাহলে পাই ব্র্যাকেটে 2r স্কয়ার, পাই ব্র্যাকেটে 2r স্কয়ার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই ইনটু রেডিয়াস স্কয়ার, পাই ইনটু 2r এর স্কয়ার। therefore r1 = ρ L/, এটা কি হবে 4 পাই r স্কয়ার, তাই তো r1 = ρ L/, 4 পাই r স্কয়ার। ঠিক করে দেখবে যে আমি ঠিক লেখা হচ্ছে কিনা। আচ্ছা, দ্বিতীয় তারটির ক্ষেত্রে R2 = ρ L/A2, R2 = ρ L/A2, A2 টা কত পাই r স্কয়ার হবে, therefore R2 = ρ L/পাই, এই আরটা আর রয়েছে পাই r স্কয়ার। A2 প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই ইনটু রেডিয়াসের স্কয়ার, রেডিয়াসটা কত আছে r আছে, ব্যাসার্ধ r আছে, তাহলে পাই ইনটু r স্কয়ার আছে। R2 = ρ L/পাই r স্কয়ার, এটা 2 নম্বর, এখানে একটা লাইন কেটে দিই। তাহলে আমার অনুপাত বার করতে হবে, তাহলে 1/2 implies কি হবে, বাঁদিকে হচ্ছে R1/R2, ডান দিকে উপরে হচ্ছে ρ L/4 পাই r স্কয়ার, উপরে হচ্ছে ρ L/4 পাই r স্কয়ার, ρ L/4 পাই r স্কয়ার। নিচে R2 এর জন্য কি ρ L/পাই r স্কয়ার, ρ L/পাই r স্কয়ার, ρ L/পাই r স্কয়ার। therefore R1/R2 ρ L কাটছে, এটা উপরে উঠছে পাই r স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার, পাই r স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই r স্কয়ার, এই পাই r স্কয়ার কাটছে 1/4 আসছে। therefore R1/R2 = 1/4, অনুপাত চেয়েছে, therefore R1 is to R2 = 1:4, R1 is to R2 = 1:4, R1 is to R2 = 1:4। উত্তরের স্টেটমেন্ট লিখতে হবে, মন দিয়ে শোনো কিভাবে লিখতে হবে। প্রথম এবং দ্বিতীয় তারটির রোধের অনুপাত, হবে 1:4, প্রথম এবং দ্বিতীয় তারটির রোধের অনুপাত হবে 1:4। হয়েছে নিশ্চয়ই। পরের প্রশ্ন একই উপাদানের দুটি তার রয়েছে, দিয়ে
প্রথমটির রোধ 10 ওহম 10 ওহম। প্রথমটির রোধ 10 ওহম 10 ওহম। তাই দিয়ে মন দিয়ে শুনবে। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথম তারটির তুলনায় এই অঙ্কটা একবার প্রথম থেকে বলুন। যথাক্রমে 3 গুণ 3 টাইমস 3 গুণ এবং অর্ধেক। যথাক্রমে 3 গুণ অর্ধেক। আবার বলছি প্রথম থেকে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথম তারটির তুলনায় যথাক্রমে 3 গুণ 3 টাইমস 3 গুণ এবং অর্ধেক গাড়ি দিয়ে দ্বিতীয় তারটির রোধের মান কত? প্রশ্নটা মন দিয়ে পড়ে গিভেন ইনফরমেশন গুলো লেখো। প্রশ্নটা মন দিয়ে পড়ে একবার পুরো কোশ্চেনটা রিপিট করুন না স্যার। প্রশ্নটা মন দিয়ে পড়ে দেওয়া তথ্যগুলো লেখো। যেমন সাজিয়ে লেখা হচ্ছে প্রত্যেকটা প্রবলেমের শুরুতে। আচ্ছা প্রশ্নটা বলুন। প্রশ্নটা মিটাই গেছে প্রথম কোশ্চেনটা আবার রিপিট করুন। 3 গুণ হাফ গুণ দুবার বললাম তো, আবার কতবার তাহলে তো আর এগোনো যাবে না। আমি এবার ইনফরমেশন লিখছি, সেই অনুযায়ী দেখো 4 নম্বর। যদি প্রশ্ন না শুনে থাকো সরাসরি উত্তরগুলো লেখো, সেখান থেকে প্রশ্নটা বুঝতে পারবে। বলা রয়েছে কি দুটি তার একই উপাদানের তৈরি, তার মানে রোধাঙ্ক একই হবে। দেখো তাহলে দেওয়া আছে প্রথম এবং দ্বিতীয় তারটির উপাদানের রোধাঙ্ক রো একই উপাদান বলা হয়েছে, রো এবং রো যথাক্রমে লিখবো না? হ্যাঁ যথাক্রমে লেখো। ঠিকই বলেছো, যথাক্রমে লিখতে হবে। যথাক্রমে রো এবং রো। রোধ R1 ব্র্যাকেটের মধ্যে R1 টা 10 লেখা আছে, তো R1 ব্র্যাকেটের মধ্যে লিখো ইকুয়াল টু 10 ওহম R1 এবং R2। রোধ একবার যথাক্রমে লিখে দিলে আর লিখতে হবে না। R1 ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু 10 ওহম এবং R2। এবার পরের অংশটা একটু জটিল ভাবে প্রশ্নে রয়েছে, ওটা একটু সাবধানে লিখতে হবে। কি বলেছে যে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য, আগে দৈর্ঘ্যটা দেখা যাক। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ। তাহলে পরের লাইনে লিখবে দৈর্ঘ্য হলো দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ। তাহলে দৈর্ঘ্য হলো যথাক্রমে L এবং 3L। দ্বিতীয় তারটির দৈর্ঘ্য প্রথমটির 3 গুণ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলেছে? দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটির অর্ধেক। তাহলে এটা এরকম হতে পারে 2a এবং a। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2a এবং a। দ্বিতীয় তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রথমটির অর্ধেক।
দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল প্রথমটির অর্ধেক। তাহলে ঠিক আছে, আমাদের R2 টা বার করতে হবে। তাহলে লেখো প্রথম তারটির ক্ষেত্রে R1 R equal to rho L by A, R1 equal to rho L by ক্ষেত্রফলটা হচ্ছে 2A, R1 equal to rho L by 2A, এক নম্বর সমীকরণ। দ্বিতীয় তারটির ক্ষেত্রে R2 equal to rho into 3L by A, rho into 3L by A। এটা আর রিপিট করতে হবে না, ইকুয়াল টু এটা 2 নম্বর একেবারে লিখে দেওয়া যাক। R2 equal to rho into 3L by A, তাহলে 1/2 implies 1/2 implies কি হবে, বাঁদিকে হচ্ছে R1 by R2 equal to ডান দিকে নিউমারেটরে কি আছে না rho L by 2A, ডিনোমিনেটরে কি আছে 3 rho L by A। প্রথমটা হচ্ছে rho L by 2A, নিচে 3 rho L by A, therefore R1 by R2 equal to, তাহলে এটা কি আসবে একবার লিখি, rho L by 2A multiplied by A by 3 rho L, rho L by 2A multiplied by A by 3 rho L। ডান দিকে যাচ্ছে, therefore R1 by R2 equal to rho L কাটছে, A কাটছে, তাহলে 1/6, rho L কেটেছে, A কেটেছে, 1/6, তাহলে R2 equal to 6 R1, therefore R2 equal to 6 into R1 হচ্ছে 10 ohm, therefore R2 equal to 60 ohm, R2 equal to 60 ohm। উত্তরের স্টেটমেন্ট দ্বিতীয় তারটির রোধ, হবে 60 ওহম, দ্বিতীয় তারটির রোধ হবে 60 ওহম। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? পরের প্রশ্ন লিখবে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য, 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 0.15 সেন্টিমিটার স্কয়ার এবং 0.15 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট 0.15 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি তারের প্রান্তিক বিভব পার্থক্য 5 ভোল্ট হলে ওর মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়। তাই দিয়ে তারটির উপাদানের রোধাঙ্ক কত? প্রশ্নটা পড়ো, পড়ে দেওয়া তথ্য দেখো। বিভব পার্থক্যটা কত বললেন? বিভব পার্থক্য বলা হয়েছে 5 ভোল্ট, প্রথমে দেওয়া আছে বলে লেখো, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লেখো। দেওয়া আছে বলে লেখো, লিখবে
5 নম্বর দেওয়া আছে তারটির দৈর্ঘ্য L ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তারটির দৈর্ঘ্য L ইকুয়াল টু 25 সেন্টিমিটার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হাতের A ইকুয়াল টু 0.15 সেন্টিমিটার স্কয়ার। 0.15 সেন্টিমিটার স্কয়ার। বিভব পার্থক্য E ইকুয়াল টু বিভব পার্থক্য V ইকুয়াল টু 5। আবার ভোল্ট দুবার V হয়ে যাবে, তাহলে এখানটা VOLT লিখলাম। বিভব পার্থক্য V ইকুয়াল টু 5 ভোল্ট। তড়িৎ প্রবাহ মাত্রা বড় হাতের I ইকুয়াল টু তড়িৎ প্রবাহ মাত্রা বড় হাতের I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা বড় হাতের I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ইকুয়াল টু IR। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ইকুয়াল টু IR, যেখানে R হলো কি তার বলেছে তার, R হলো তারটির রোধ, R হলো তারটির রোধ। therefore R ইকুয়াল টু V বাই I। R ইকুয়াল টু V বাই I ইকুয়াল টু V কত না 5, I কত 2। বাকি এক্ষুনি আর সিম্পল করতে হবে না, 5/2 আর এটা ওম হবে। R ইকুয়াল টু 5/2 ওম। আমরা জানি R ইকুয়াল টু রো L বাই A। R ইকুয়াল টু রো L বাই A। তাহলে R কত না R হচ্ছে 5/2 ইকুয়াল টু রো বার করতে হবে। রো হলো উপাদানের রোধাঙ্ক, রো হলো উপাদানের রোধাঙ্ক, রো হলো উপাদানের রোধাঙ্ক লিখতে হবে। কিন্তু L, L কত, L হচ্ছে 25, আর A হচ্ছে 0.15। R হচ্ছে 5/2, রো হচ্ছে 25, আর রো L বাই A হচ্ছে 0.15। এখান থেকে রো এর মান নির্ণয় করো, এখান থেকে রো এর মান নির্ণয় করো। তাহলে কি হবে, রো ইকুয়াল টু 5/2 multiplied by 0.15 divided by 25. Rho equal to 5/2 into 0.15 by 25. Therefore, rho equal to 5/2 into 15 by 25 to 1/100. 0.15 15 তাহলে এটা কত হয়, by 2. Therefore, rho equal to 3/2 and 1.5. 1.5 into 10 to the power of minus 2 ohm centimeter. Rho equal to 1.5 into 10 to the power of minus 2 ohm centimeter. এটা 15 into 10 to the power of minus 3 হতে পারে। এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 15 হয়, 10 দিয়ে ডিভাইড করতে হবে 10 to the power minus 3 হবে। তাহলে 15 into 10 to the power of minus 3 ohm centimeter হতে পারে, বা 1.5 into 10 to the power of minus 2 ohm centimeter। তাহলে উত্তরের স্টেটমেন্ট লিখবে তারটির উপাদানের রোধাঙ্ক হলো 15 into 10 to the power of minus 3 ohm centimeter। তারটির উপাদানের রোধাঙ্ক হলো 15 into 10 to the power of minus 3 ohm centimeter, অথবা এটা লেখা যাবে 1.5 into 10 to the power of minus 2 ohm centimeter। 1.5 into 10 to the power of minus 2 ohm centimeter যে কোনো ভাবে লেখা যেতে পারে। আরেকটি প্রশ্ন, এটা তোমরা নিজেরা করবে। দেখো, একটি তারকে মাঝ বরাবর দুভাঁজ করা হলো। একটি তারকে মাঝ বরাবর দুভাঁজ করা হলো। ছবিটা আঁকবে তাহলে বুঝতে পারবে।
একটি তারকে মাঝ বরাবর দুভাঁজ করা হলো। স্যার একটা তারকে দুভাঁজ করা হয়েছে? তার, হ্যাঁ তার, একটি তারকে মাঝ বরাবর দুভাঁজ করা হলো। স্যার ভাঁজ করা হলো না ভাঁজ করা হলো? মাঝটা যদি আমার তার হয়, এই মাঝ বরাবর দুভাঁজ মানে এই, এখানে নিশ্চয়ই বুঝে গেল। মাঝ বরাবর দুভাঁজ করা হলো। এক্ষেত্রে রোধের কি পরিবর্তন ঘটবে? এক্ষেত্রে রোধের কি পরিবর্তন ঘটবে? কোয়েশ্চেন মার্ক। এটা নিজেরা করবে, এটার উত্তর আমি বলছি, এটা নিজেরা করবে। আমি দেখিয়ে দিলাম এই হাত মাঝখান থেকে যদি দুভাঁজ করে এরকম হয়, তো সেই দুভাঁজ করলে কি হবে। এরপর আমরা অন্য বিষয়ে যাব। আরো কিছু অঙ্ক রয়েছে, আরো কিছু অঙ্ক, আরো কিছু নিউমারিক্যাল প্রবলেম দেখো। দুটি অজানা রোধকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, দুটি অজানা রোধকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 ওম এবং 5/3 5/3 এবং 5/3 ওম। স্যার সমান্তরাল সমবায় যুক্ত করলে দুটি অজানা রোধকে শ্রেণী সমবায়, তাহলে লেখো শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 ওম এবং 5/3 ওম। 12 ওম এবং 5/3 ওম দাঁড়িয়ে দিয়ে রোধ দুটির মান বার করো। এটাও নিজেরা করবে, আমি শুধু বলে দিই কিভাবে শুরু করবে। ধরা যাক দুটি রোধ R1 এবং R2, শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? R1 plus R2, আর সেটা বলেছে 12। তাহলে R1 plus R2 equal to 12 একটা ইকুয়েশন হবে। R1 plus R2 equal to 12 একটা ইকুয়েশন হবে। আর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হয়? R1 R2 by R1 plus R2, R1 R2 by R1 plus R2 equal to 5/3, R1 R2 by R1 plus R2 equal to 5/3। ওইটা হলো সেকেন্ড ইকুয়েশন। এই দুটোকে সলভ করতে হবে, সলভ করে R1 এবং R2 বার করা যাবে। উত্তরটা লিখে রাখো। উত্তরটা হলো, একটি হলো 2 ওম আর একটি হলো 10 ওম। একটি হলো 2 ওম আর একটি হলো 10 ওম। উত্তর মিলিয়ে নেবে, 2 ওম এবং 10 ওম উত্তর মিলিয়ে নেবে। পরের প্রশ্ন, আমি একটা ছবি এঁকে দিচ্ছি। এই ছবিটা ছায়ান মিউট কর। এইরকম, এই বিন্দুটা A, এই বিন্দুটা B, 3 ওম, সবই 3 ওম, এটা 3 ওম, 3 ওম,
প্রিয়ম ছবিটা এঁকে নাও, ছবিটা এঁকে নাও। প্রশ্ন হলো এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো। ছবিটার দিকে তাকাও, আমি করছি না বলে দিচ্ছি। এটা দেখো, এ আর বি হচ্ছে এই এ আর বি বিন্দুর মধ্যে। এটা দেখো, এই 3 ওহম শুরু হয়েছে, শেষ হয়েছে, আবার আরেকটা 3 ওহম শুরু হয়েছে, শেষ হয়েছে। এই 3 ওহম আর এই 3 ওহম পর পর আছে, তাহলে এই 3 ওহম আর 3 ওহম এটা শ্রেণী সমবায়ে রয়েছে। এই 3 ওহম এই 3 ওহম শ্রেণী সমবায়ে রয়েছে। তাহলে তুল্য রোধ কি করা হবে না, যোগ করলেই হবে। 3 আর 3 6। তাহলে সেই যে 6 ওহম তার সঙ্গে এখানে যে 3 ওহম এটা প্যারালাল সমান্তরাল সমবায়ে রয়েছে। এই 3 আর 3 মিলে যে 6 ওহম তার সঙ্গে এই যে 3 ওহম সেটা সমান্তরাল সমবায়ে রয়েছে। তাহলে সেই 6 ওহম আর 3 ওহম সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এই দুটো বিন্দুর মধ্যে ক্রিয়া করছে। 6 ওহম আর 3 ওহম সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এই দুটি বিন্দুর মধ্যে ক্রিয়া করছে। এটি হিসাব করতে হবে, সেটা যা হবে তার সঙ্গে এই 3 ওহম সেইটা, তারপরে এই 3 ওহম শ্রেণীতে রয়েছে। এই 3 ওহম এই জায়গার যেটা প্লাস 3 ওহম শ্রেণীতে রয়েছে, যোগ করে দিতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে। উত্তরটা লিখে রাখো। উত্তরটা হচ্ছে 8 ওহম। এ এবং বি বিন্দুর মধ্যে তুল্যাঙ্ক রোধ 8 ওহম। নিজেরা করবে, নিজেরা করে উত্তর মিলিয়ে নেবে। মিলিয়ে নেবে। তারপরের প্রবলেম লেখো, 6 ওহম রোধের একটি ধাতব তারকে 6 ওহম রোধের একটি ধাতব তারকে টানা হলো যাতে ওর দৈর্ঘ্য 6 ওহম রোধের একটি ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য বলুন। 6 ওহম 6 ওহম 6 ওহম রোধের একটি ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। গাড়ি দিয়ে অন্তিম রোধ কত হবে? আবার বলছি, 6 ওহম রোধের ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। গাড়ি দিয়ে অন্তিম রোধ কত হবে? তাহলে দেখো কিভাবে হবে এটা। এটা কত নম্বর অঙ্ক? যাতে এর দৈর্ঘ্য স্যার 11। যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। গাড়ি দিয়ে
তাড়াতাড়ি লেখো। হ্যাঁ, অন্তিম আর একটু রোধ আস্তে আস্তে। কত হবে? অন্তিম রোধ কত হবে? এটা কত নম্বর অঙ্ক? 11 11 11 11 ইনফিনাইট। কে বললো ইনফিনাইট একটা? আচ্ছা বাহ, ম্যান হয়ে নেবে। দেখো, তাহলে কি বলা হয়েছে? 6 ওহম রোধের একটি ধাতব তারকে টানা হলো যাতে এর দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। দেখো, প্রথম ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য ধরা যাক L1, তারটির দৈর্ঘ্য ধরা যাক L1, কমা দিয়ে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, উপাদানের রোধাঙ্ক R, উপাদানের রোধাঙ্ক রো, আর না, উপাদানের রোধাঙ্ক রো এবং রোধের মান R1, রোধের মান R1 ব্র্যাকেটের মধ্যে ইকুয়াল টু লেখো 6 ওহম। এটা বলে দিয়েছি তো, তাহলে R1 ব্র্যাকেটের মধ্যে 6 ওহম। ঠিক আছে, পরের লাইনে দ্বিতীয় ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য হলো L2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2, রোধাঙ্ক রো, একই উপাদান, একই তার রয়েছে, একই উপাদান, রোধাঙ্ক রো এবং রোধের মান R2, রোধাঙ্ক রো এবং রোধের মান R2 হলো। দেখো, দেওয়া আছে, কি বলা হয়েছে? টানা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। দেওয়া আছে L2 equal to twice L1, দেওয়া আছে L2 equal to twice L1, therefore L2 by L1 equal to 2, L2 by L1 equal to 2। তারটির আয়তন অপরিবর্তিত থাকে, তারটির আয়তন অপরিবর্তিত থাকে, তাই L1 A1 equal to L2 A2 হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ধ্রুবক আয়তন, তারের দৈর্ঘ্য গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, গুণ করলে এটা আয়তন, তারের আয়তনটা একই থাকে। L1 A1 equal to L2 A2, therefore A1 by A2, therefore A1 by A2 equal to L2 by L1, A1 by A2 equal to L2 by L1 equal to L2 by L1 কত 2, L2 by L1 হচ্ছে 2, তাহলে A1 by A2 equal to L2 by L1 equal to 2। বোঝা গেল? এবার প্রথম তারটির ক্ষেত্রে R1 equal to, প্রথম তারটির ক্ষেত্রে R1 equal to rho L1 by A1, R1 equal to rho L1 by A1। এক নম্বর সমীকরণ। দ্বিতীয় তারটির ক্ষেত্রে R2 equal to rho L2 by A2, R2 equal to rho L2 by A2, ডট ডট দিয়ে 2 নম্বর সমীকরণ, পরের লাইনে therefore R2 by R1 equal to বা 1 নম্বর বাই 2 নম্বর ইমপ্লাই, এটাও করা যায় 1 নম্বর বাই 2 নম্বর ইমপ্লাইজ, 1 নম্বর বাই 2 নম্বর ইমপ্লাইজ, তাহলে R1 বাই R2 হবে। 1 নম্বর বাই 2 নম্বর ইমপ্লাইজ করলে R1 বাই R2 হবে। 1 নম্বর বাই 2 নম্বর ইমপ্লাইজ বাঁদিকে হচ্ছে R1 বাই R2 ইকুয়াল টু, ডান দিকে কি আছে? 1 নম্বরের উপরে হচ্ছে রো L1 বাই
A1 rho L1 by A1 2 নম্বর কি rho L2 by A2 rho L2 by A2 therefore R1 by R2 equal to rho কাটছে L1 by L2 multiplied by A2 by A1 L1 by L2 multiplied by A2 by A1 therefore R1 by R2 therefore R1 by R2 equal to L1 by L2 কত এই যে দেখো L2 by L1 2 তাহলে L1 by L2 হচ্ছে 1 by 2 L1 by L2 হচ্ছে 1 by 2 multiplied by A2 by A1 A1 by A2 হলো 2 তাহলে A2 by A1 আবার 1 by 2 আবার 1 by 2 L1 by L2 L2 by L1 2 তাহলে L1 by L2 1 by 2 এখানে A2 by A1 A1 by A2 হচ্ছে 2 তাহলে A2 by A1 1 by 2 therefore R1 টা কত R1 এর মান হচ্ছে 6 R1 এর মান হচ্ছে 6 6 by R2 equal to 1 by 4 6 by R2 equal to 1 by 4 therefore R2 equal to 6 into 4 equal to 24 therefore R2 equal to 24 ohm R2 equal to 24 ohm উত্তরের স্টেটমেন্ট লিখতে হবে উত্তরের স্টেটমেন্ট লিখতে হবে অন্তিম রোধের মান হবে 24 ওহম অন্তিম রোধের মান হবে 24 ওহম সবাই নিশ্চয়ই বুঝেছো এবারে আমরা বইতে ফেরত আসব পেজ নাম্বার 69 দেখো পেজ নাম্বার 69 দেখো 69 পাতায় শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তার যে ব্যবহারিক প্রয়োগ সেটা আমরা পড়ব পেজ নাম্বার 69 দেখবে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় আগের দিন পড়া হয়েছে তার বৈশিষ্ট্য দেখা হয়েছে আজকে নিউমেরিক্যাল প্রবলেম অনেকগুলো হলো এবারে তার ব্যবহারিক প্রয়োগ গৃহ বর্তনী সবাই বই দেখবে গৃহ বর্তনীতে বিভিন্ন যন্ত্রগুলিকে যেমন আলো পাখা টিভি ফ্রিজ 120 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় গৃহ বর্তনী আমাদের বাড়িতে যে তড়িৎ বর্তনী রয়েছে বিভিন্ন যন্ত্রপাতি যে আমরা চালাই সেগুলো তড়িৎ যুক্ত করা থাকে কিভাবে সেটা যুক্ত থাকে না আলো পাখা টিভি ফ্রিজ এগুলো 220 ভোল্ট বিভব পার্থক্যের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় পরের পাতায় দেখো ছবি আঁকা আছে আমি ছবিটা আঁকছি আমাদের বাড়িতে বিভিন্ন যন্ত্রপাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয় সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কি হয় না প্রত্যেকটি যন্ত্রের বিভব পার্থক্য সমান থাকে আমাদের দেশে যে যন্ত্রপাতি তৈরি হয় স্যার শোনা যাচ্ছে না স্যার আলো পাখা আমাদের দেশে যে যন্ত্রপাতি তৈরি হয় আলো পাখা টিভি ফ্রিজ সেগুলো 220 ভোল্ট বিভব পার্থক্যে ঠিকঠাক কাজ করে 220 ভোল্ট স্যার শোনা যাচ্ছে না কিছু ঠিকঠাক কাজ করে তাহলে এইখানে ছবি রয়েছে দেখো সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্ট তার সঙ্গে সমান্তরাল সমবায় এই যে সুইচ তারপর একটা যন্ত্র এই যন্ত্র রয়েছে যন্ত্রের নাম বই অনুযায়ী যাচ্ছি M1 M2 রয়েছে এই যন্ত্রের নাম M1 আর এই সুইচটা হলো S1
এই সুইচটা হলো S1। তারপর আরেকটি কানেকশন আছে এইখানে। স্যার কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? কিছু শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, আমার শোনা যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি স্যার। স্যার আমরা শুনতে পাচ্ছি। সুইচ হলো S2, সুইচ হলো S2। এখানে দ্বিতীয় আরেকটি যন্ত্র M2, দ্বিতীয় আরেকটি যন্ত্র M2 যুক্ত করা আছে। তৃতীয় আরেকটি কানেকশন দেখানো আছে S3, তৃতীয় আরেকটি যন্ত্র M3। স্যার শোনা যাচ্ছে না কিছু স্যার। শোনা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি তো। ওই তো অনেকে বলছে শুনতে পাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে, সব শোনা যাচ্ছে, সব শোনা নেটে যাচ্ছে। তাহলে একটু সমস্যা হচ্ছে কারণ দেখো এখানে সবই তো শোনা যাচ্ছে। তাহলে এই যে সবই তো শোনা যাচ্ছে। 220 বিভব পার্থক্যে পরিষ্কার শোনা যাচ্ছে। 220 ভোল্ট বিভব পার্থক্যে তিনটে যন্ত্র যুক্ত করা আছে M1, M2, M3। একটা হলো ধরো আলো, একটা পাখা, আর একটা হলো টিভি। তিনটে সুইচ রয়েছে S1, S2, S3 সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে কি হয়, আমাদের বাড়িতে গৃহবর্তনীতে আমাদের যন্ত্রগুলো এইভাবে যুক্ত করা থাকে। ধরো এই যন্ত্রটাকে আমি যখন জ্বালাবো, ধরো আলোটা, আমি সুইচটাকে অন করলাম। এই সুইচ অন করা মানে এখানে সার্কিটটা কমপ্লিট হলো। 220 ভোল্ট বিভব পার্থক্য এই যন্ত্রটা প্রান্তে কাজ করছে, বা বাল্বটার দুই প্রান্তে কাজ করছে। বাল্বটি কাজ করবে, বাল্বটি কাজ করবে। ধরো আমি পাখাটা চালাবো, ধরো M2 হলো একটি পাখা। আমি এই সুইচটাকে অন করলাম। সুইচ অন করলে আবার এই 220 ভোল্ট বিভব পার্থক্য পাখাটার দুই প্রান্তে কাজ করছে, পাখাটা ঘুরতে আরম্ভ করবে। আমি একটি টিভি চালাবো, এই টিভি ধরো M3, এই স্যার শোনা যাচ্ছে না কিছু। সুইচ অন করলাম S3, টিভির দুই প্রান্তে বিভব পার্থক্য 220 ভোল্ট কাজ করবে। তার ফলে এই টিভিটি চলতে থাকবে। স্যার শোনা যাচ্ছে না। কেউ শুনতে পাচ্ছে না? সবাই সব শোনা যাচ্ছে স্যার। একাই শুনতে পাচ্ছি। তাহলে সব শোনা যাচ্ছে। হয়তো পাড়ায় শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে বলছে, শোনা যাচ্ছে বলছে। তাহলে M3 একটি টিভি, তার দুই প্রান্তে বিভব পার্থক্য 220 ভোল্ট ক্রিয়া করাতে এটা কাজ করছে। তার মানে কি সমান্তরাল সমবায়। অনেকে বলছে শুনতে পাচ্ছে, অনেকে বলছে শুনতে পাচ্ছে না স্যার, একজনই বলছে শুনতে এটা। পাচ্ছে না। তাহলে কি যখন সমান্তরাল সমবায়ে আমরা বিভিন্ন যন্ত্রগুলোকে যুক্ত করি, প্রত্যেকটি যন্ত্রের প্রান্তিক বিভব পার্থক্য 220 ভোল্ট হয়। আমাদের দেশে যন্ত্রগুলো যেভাবে তৈরি হয়েছে সেগুলি 220 ভোল্টে ঠিকঠাক ক্রিয়া করে। সমান্তরাল সমবায়ে যুক্ত করার ফলে প্রত্যেকটি যন্ত্রের প্রান্তিক বিভব পার্থক্য 220 ভোল্ট হয়। প্রত্যেকটি যন্ত্র ঠিকঠাক ক্রিয়া করে। আর কি, এক একটি যন্ত্রকে পৃথক সুইচের সাহায্যে চালানো বা বন্ধ করা যায়। আমি ধরা যাক M1 যন্ত্রটিকে চালাবো। M1 টা বলেছিলাম একটি আলো, আলোটা জ্বালাবো, কিন্তু M2 পাখা, M3 টিভি চালাবো না। তাহলে এই সুইচটা S2 আর S3 অফ থাকবে। তাহলে M2 চলবে না, M3 চলবে না, কিন্তু M1 চলবে। আমি M1 কে বন্ধ রাখতে চাই, তাহলে এই সুইচটাকে আমি অফ করলাম। পাখাটাকে চালাতে চাই, এই সুইচ S2 কে অন করলাম। M2 যন্ত্র চলছে, M1 চলছে না। তার মানে প্রত্যেকটি যন্ত্রকে আলাদা একটি সুইচের সাহায্যে চালানো বা বন্ধ করা যায় এই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে। আরেকটা কি, না ধরা যাক একটি যন্ত্র খারাপ হয়ে গেছে, এই M1 খারাপ হয়ে গেছে, তাকে M2 চলতে পারছে, M3 ও চলতে পারছে। এটা খারাপ হয়ে গেছে, এটা চলছে না। আলোটা খারাপ হয়ে গেছে, কিন্তু পাখা চলবে, টিভি চলবে। তাহলে কোনো একটি যন্ত্র যদি খারাপ হয়ে যায়, তাহলে অন্য যন্ত্রগুলিকে চালানো যায়। তাহলে এই হলো সমান্তরাল সমবায়ের যে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকার যে সুবিধা, সেই সুবিধাগুলো পরের পাতায়, যে 70 নম্বর পাতায়, পেজ নাম্বার 70 তে এগুলো সব বলা রয়েছে। তাহলে সমান্তরাল সমবায়ের ব্যবহারিক প্রয়োগ পেলাম আমাদের বাড়িতে, স্কুলে, অফিসে, সব জায়গায় যে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো থাকে সব কিন্তু এই সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে। এবারে দেখব শ্রেণী সমবায়ে যে যুক্ত করা, শ্রেণী সমবায়ের ব্যবহারিক প্রয়োগ। ধরা যাক এখানটা আমি প্লাস দেখালাম,
এইটা মাইনাস দেখালাম। শ্রেণী সমবায়, আচ্ছা এখানেও শ্রেণী সমবায় দেখানো আছে। তার আগে একটি ফিউজ তার, আমি এখানে ফিউজ লিখলাম FUSE, একটি ফিউজ তারকে, এটা হলো একটি যন্ত্র, এই যে এগুলো এম হলো একটি যন্ত্র, ফিউজ তারকে যন্ত্রের আগে লাইফ তারে শ্রেণীতে যুক্ত করা হয়। একটি ফিউজ তারকে, লাইফ তার মানে যেখানে 220 ভোল্ট বিভব রয়েছে। আমাদের যে ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর তিনটে তার থাকে, একটা লাইভ, একটা নিউট্রাল, একটা আর্থ। লাইভ তারে বিভব থাকে 220 ভোল্ট প্লাস মাইনাস, নিউট্রাল তারের বিভব 0 ভোল্ট, আর্থ তারেরও বিভব 0 ভোল্ট থাকে। তাহলে যেটা লাইভ তার, যেখানে ভোল্টেজ রয়েছে, সেই যে পয়েন্টটায় টেস্টার দিলে চলে, সেই লাইভ তারে ফিউজটা লাগানো থাকে, শ্রেণীতে লাগানো থাকে, যন্ত্রের আগে লাগানো থাকে। লাইভ তারে শ্রেণীতে যন্ত্রের আগে একটি ফিউজ তারকে লাগানো থাকে, সেটা একটা শ্রেণী সমবায়ের ব্যবহারিক প্রয়োগ। আরেকটা কি, এই যে সুইচ, সুইচকে আমরা ব্যবহার করছি, সুইচকে ব্যবহার করছি, সুইচকে কিভাবে লাগানো আছে, সুইচকে শ্রেণী সমবায়ে যন্ত্রের আগে, অবশ্যই লাইভ তারেই লাগানো থাকে, সুইচকে শ্রেণী সমবায়ে যন্ত্রের আগে লাইভ তারে লাগানো থাকে। সুইচকে শ্রেণী সমবায়ে লাগানো থাকে লাইভ তারে যন্ত্রের আগে। তাহলে আমরা দেখতে পেলাম শ্রেণী সমবায়ের ব্যবহারিক প্রয়োগ, সব পেজ নাম্বার 70 তে লেখা রয়েছে, উপরের দিকে এগুলো মুখস্থ করবে। তারপরে রয়েছে হিটিং এফেক্টের আগে ওই তড়িৎ শক্তির ধারণা, পেজ নাম্বার 70 নিচের দিকে, পেজ নাম্বার 70 নিচের দিকে তড়িৎ শক্তির ধারণা। বিভব পার্থক্য, তার সংজ্ঞা পড়া হয়েছে আগে। বিভব পার্থক্য কি না, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো সেই দুই প্রান্তের মধ্যে একক ধনাত্মক আধানকে চালনা করতে কৃত কার্য। ছবি এঁকে বলছি, বিভব পার্থক্যের যে অর্থ সেটা একটু নিজেরা মনে করার চেষ্টা করো। আমি ছবি আঁকছি, নিজেরা মনে করার চেষ্টা করো বিভব পার্থক্য কাকে বলে, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য কাকে বলে। এই হলো পরিবাহীর ছবি, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। এটার মানে কি, যা পরিবাহীর একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃত কার্য হবে ভি। মানে 1 কুলম্ব আধানকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে কৃত কার্য, মানে যে সংস্থা এই আধানকে নিয়ে যাচ্ছে, এক্সটার্নাল এজেন্ট যে আধানকে নিয়ে যাচ্ছে, তার দ্বারা কৃত কার্য হবে ই জুল, কৃত কার্য হবে ই জুল। তাহলে একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, তার মানে ওই পরিবাহীর একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 কুলম্ব ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃত কার্য হবে ভি জুল। এবারে এই পরিবাহীর মধ্যে দিয়ে কিউ আধানকে নিয়ে যাওয়া হচ্ছে, পরিবাহীর মধ্যে দিয়ে কিউ আধানকে নিয়ে যাওয়া হচ্ছে বা কিউ কুলম্বকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে কিউ কুলম্বকে চালনা করতে কৃত কার্য সেটা হবে ডি কিউ জুল, ডি কিউ জুল। তাহলে 1 কুলম্বকে নিয়ে যেতে W ইকুয়াল টু 1 কুলম্বকে নিয়ে যেতে কৃত কার্য ডি জুল, কিউ কুলম্বকে নিয়ে যেতে কৃত কার্য ডি কিউ জুল। তার মানে W ইকুয়াল টু ডি কিউ, এটা কিছু পরিমাণ তড়িৎ কার্যকে বোঝায়। W ইকুয়াল টু ভি কিউ কিছু পরিমাণ তড়িৎ কার্যকে বোঝায়। পরিবাহীর মধ্যে দিয়ে কিউ আধানকে চালনা করতে, যে বাইরে থেকে যে সংস্থায় আধানটাকে চালনা করছে তার দ্বারা কৃত কার্যের পরিমাণ। আর এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি। তাহলে পরিবাহীর দুটি বিন্দুর বিভব পার্থক্য ভি এর মধ্যে কিউ
আধানকে চালনা করতে একটি সংস্থা দ্বারা কৃত কার্য W ইকুয়াল টু VQ জুল। তাই জন্য W ইকুয়াল টু VQ কিছু পরিমাণ তড়িৎ কার্য বা তাড়িতিক কার্য বলে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, সাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান। কিছু পরিমাণ তড়িৎ কার্য বা তাড়িতিক কার্য বোঝায়। Q ইকুয়াল টু IT আমরা জানি, Q ইকুয়াল টু IT আমরা জানি। Q হলো আধান, I হলো তড়িৎ প্রবাহ মাত্রা, T হলো যে সময় ধরে এই প্রবাহ মাত্রাটা চলছে, যে সময় Q আধান চালনা করা হচ্ছে। Therefore W ইকুয়াল টু V, Q এর জায়গায় IT, W ইকুয়াল টু VIT। তাহলে W ইকুয়াল টু VIT কিছু পরিমাণ তড়িৎ কার্যকে বোঝায়। W ইকুয়াল টু VIT জুল কিছু পরিমাণ তড়িৎ কার্যকে বোঝায়। এরকম প্রশ্ন হয় যে প্রমাণ করো যে W ইকুয়াল টু VIT কিছু পরিমাণ তড়িৎ কার্যকে বোঝায়। তাহলে আমি প্রথম থেকে বলছি যেভাবে সেটা লিখতে হবে। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ইকুয়াল টু IR। ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি V ইকুয়াল টু IR। তাহলে W হয় এর জায়গায় IR গুণ IT। তাহলে হয় W ইকুয়াল টু I স্কয়ার RT। W ইকুয়াল টু I স্কয়ার RT। তাহলে I স্কয়ার RT জুল কিছু পরিমাণ তড়িৎ কার্য বোঝায়। I স্কয়ার RT জুল কিছু পরিমাণ তড়িৎ কার্য বোঝায়। কতগুলো রাশিমালা আমরা পাচ্ছি দেখো তড়িৎ কার্যে, আরো আছে। I ইকুয়াল টু, এটা ওহমের সূত্র থেকেই পাওয়া যায়, ওহমের সূত্র থেকেই পাওয়া যায়। V ইকুয়াল টু IR, তাহলে I ইকুয়াল টু V বাই R, I ইকুয়াল টু V বাই R। therefore W ইকুয়াল টু I স্কয়ার, I স্কয়ার এর জায়গায় V বাই R হোল স্কয়ার into R into T। therefore W equal to G square by R square into R into T। therefore W equal to G square by R into T। তাহলে এটা কিছু পরিমাণ তড়িৎ কার্য বোঝায়। W equal to V square by R into T কিছু পরিমাণ তড়িৎ কার্য বোঝায়। তাহলে তড়িৎ কার্য বা তাড়িতিক কার্যের আমরা কতগুলো এক্সপ্রেশন পেয়েছি? W equal to VQ এক্সপ্রেশন বা রাশিমালা, W equal to VIT, W equal to I square RT, W equal to V square by R into T। এগুলো হলো কিছু পরিমাণ তড়িৎ কার্য। আচ্ছা, এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, আধান চালিত হচ্ছে, তার ফলে পরিবাহীটি উত্তপ্ত হয়, তার ফলে পরিবাহীটি উত্তপ্ত হয়। এই যে তাড়িতিক কার্য বা তড়িৎ কার্য, এর ফলে তাপ উৎপন্ন হয়। সেই উৎপন্ন তাপ যদি H হয়, জুলের সূত্র আমরা জানি W ইকুয়াল টু JH। জুলের সূত্র আমরা জানি W ইকুয়াল টু JH। জুলের সূত্র আমরা জানি W ইকুয়াল টু JH। তাহলে সেখান থেকে H ইকুয়াল টু W বাই J, H ইকুয়াল টু W বাই J। সেটা হলো কৃত কার্যের ফলে উৎপন্ন তাপ। যে কোনো একটা দেখা যাক। W ইকুয়াল টু I স্কয়ার RT। তাহলে উৎপন্ন তাপ কি হবে? এই W এর জায়গায় লিখলাম I স্কয়ার RT ডিভাইডেড বাই J, I স্কয়ার RT ডিভাইডেড বাই J ক্যালোরি। ক্যালোরি J এর মান কত? 4.2 জুল পার ক্যালোরি। মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। J হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি। তাহলে I যখন অ্যাম্পিয়ারে, R যখন ওহম এককে, T সেকেন্ড এককে, J 4.2 জুল পার ক্যালোরি, তখন H ক্যালোরিতে বেরোবে। তাহলে I স্কয়ার RT বাই J, H ইকুয়াল টু I স্কয়ার, একটা নিয়েছি I স্কয়ার RT, হতেই পারতো VIT বাই J,
হতেই পারতো ভি স্কোয়ার বাই আর ইন্টু ডি বাই জে, ভি কিউ বাই জে, প্রত্যেকটা ক্ষেত্রেই ঠিক ছিল এক্সপ্রেশন। একটা নিয়েছি আই স্কোয়ার আর টি বাই জে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার ফলে যে তাপ উৎপন্ন হচ্ছে H ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। যে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট 4.2 জুল পার ক্যালোরি এর মান। তাহলে আই অ্যাম্পিয়ার এককে প্রকাশ করতে হবে, আর ওহম এককে প্রকাশ করতে হবে, টি সেকেন্ড এককে প্রকাশ করতে হবে, জে এর মান হবে 4.2। তাহলে H আই স্কোয়ার আর টি বাই জে ক্যালোরি এককে প্রকাশিত হবে, ক্যালোরি এককে প্রকাশিত হবে। বুঝতে পারছো নিশ্চয়ই? হ্যাঁ স্যার। এবারে আমরা করব জুলের সূত্র। এবারে আমরা পড়ব জুলের সূত্র। পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলে তাপ উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। এই পরিবাহীটি আঁকা থাকলে মুছে দিচ্ছি। তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ, এই হলো পরিবাহী। ধরা যাক এই পরিবাহী, এই প্রান্তটি পজিটিভ বিভব, এই প্রান্তটি নেগেটিভ বিভব, বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। মুক্ত ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, মুক্ত ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হয়? পজিটিভ বিভবের দিকে হয়। মুক্ত ইলেকট্রনের প্রবাহ পজিটিভ বিভবের দিকে হয়, আর তড়িৎ প্রবাহের অভিমুখ তার বিপরীত দিকে করা হয়েছে। তাহলে মুক্ত ইলেকট্রনের প্রবাহ নেগেটিভ বিভব থেকে পজিটিভ বিভবের দিকে হচ্ছে। মুক্ত ইলেকট্রন যে যাচ্ছে রাস্তা ফাঁকা নয়, আগের দিন বলেছিলাম পরিবাহীর মধ্যে অসংখ্য অণু পরমাণু রয়েছে, অসংখ্য অণু পরমাণু রয়েছে। এই মুক্ত ইলেকট্রন গুলো তাদের ধাক্কা দিচ্ছে, মুক্ত ইলেকট্রন গুলো তাদেরকে ধাক্কা দিচ্ছে, অণুগুলোকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে অণুগুলিতে গতিশক্তি প্রদান করে। মুক্ত ইলেকট্রনের প্রবাহ চলাকালীন মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীতে যে অণু পরমাণু অন্যান্য কণাগুলো রয়েছে তাদেরকে ধাক্কা দেয় এবং তাদের মধ্যে গতিশক্তি প্রদান করে, গতিশক্তি প্রদান করে। তাহলে অণুগুলির গতিশক্তি বাড়ে, অণুগুলির গতিশক্তি বাড়ে, এর ফলে তাপ উৎপন্ন হয়। অণুগুলির গতিশক্তি বাড়ে, এর ফলে তাপ উৎপন্ন হয় এবং পরিবাহীটি উত্তপ্ত হয়, পরিবাহীটি উত্তপ্ত হয়। তাহলে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটি উত্তপ্ত হয় কেন? দেখো বুঝলে কিনা। স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলছি, এখানে এই যে পরিবাহীর এই প্রান্তে পজিটিভ বিভব প্রয়োগ করা হয়েছে, এই প্রান্তে নেগেটিভ বিভব করা হয়েছে। পরিবাহীর এই প্রান্তে পজিটিভ বিভব প্রয়োগ করা হয়েছে, এই প্রান্তে নেগেটিভ বিভব প্রয়োগ করা হয়েছে। পরিবাহীর মধ্যে মুক্ত ইলেকট্রনের নেগেটিভ চার্জ রয়েছে, পজিটিভ বিভবের দিকে তারা গতিশীল। ইলেকট্রনের রাস্তা ফাঁকা নয়, পরিবাহীর মধ্যে অসংখ্য অণু পরমাণু অন্যান্য কণাগুলো রয়েছে। ইলেকট্রন যাওয়ার সময় প্রবাহ চলাকালীন এই সব কণাগুলোকে ধাক্কা দেয়, অণু পরমাণু আয়নগুলোকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে ইংরেজিতে বলে collision, electrons collide with the molecules, atoms, ions, etc. তাহলে যখনই ধাক্কা দিচ্ছে তখন কণাগুলিতে গতিশক্তি প্রদান করে, গতিশক্তি প্রদান করে। তাহলে কণাগুলি মানে অণু পরমাণু এদের গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায় বলে তাপ
উৎপন্ন হয়। গতিশক্তি বৃদ্ধি পায় বলে তাপ উৎপন্ন হয়। দেখো বইটা দেখো পরিষ্কার করে লেখা রয়েছে পেজ নাম্বার 71 তড়িৎ প্রবাহের তাপীয় ফল আমি পড়ছি তুমি দেখো। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হলে সেটি উত্তপ্ত হয়, একে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। যখন একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ হয় তখন পরিবাহীতে মুক্ত ইলেকট্রনের প্রবাহ হয়। এই মুক্ত ইলেকট্রনগুলি পরিবাহীর মধ্যে থাকা অণুগুলির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং ওদের গতিশক্তি প্রদান করে। অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় এবং পরিবাহীতে তাপের উদ্ভব ঘটে। অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় এবং পরিবাহীতে তাপের উদ্ভব ঘটে। বইতে লেখা রয়েছে, বুঝিয়ে দিলাম, অসুবিধা হওয়ার কথা নয়। এবারে জুলের সূত্র, তাপীয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র পরীক্ষায় লিখতে হয়। তাহলে বইতে যদিও আছে, আমি যেমন বলছি খাতাতে সবাই লিখবে, খাতাটা নাও সবাই লিখবে। হেডিং তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র। 1 নম্বর দিয়ে পরিবাহীতে উৎপন্ন তাপ তাড়াতাড়ি লিখবে না কমপ্লিট করা যাবে না। পরিবাহীতে উৎপন্ন তাপ ব্র্যাকেটের মধ্যে বড় হাতের H, ব্র্যাকেটের মধ্যে বড় হাতের H, তড়িৎ প্রবাহ মাত্রা ব্র্যাকেটের মধ্যে বড় হাতের I, ব্র্যাকেটের মধ্যে বড় হাতের I এর বর্গের সমানুপাতিক হয়, কমা দিয়ে যখন পরিবাহীর রোধ ব্র্যাকেটের মধ্যে বড় হাতের R, ব্র্যাকেটের মধ্যে বড় হাতের R এবং প্রবাহ চলার সময় ব্র্যাকেটের মধ্যে ছোট t, ব্র্যাকেটের মধ্যে ছোট t অপরিবর্তিত থাকে। পরের লাইনে গাণিতিক রূপ, 1 নম্বর ছিল H সমানুপাতিক I স্কয়ার কয়েকটা ডট দিয়ে তখন R, T ধ্রুবক। H সমানুপাতিক I স্কয়ার কয়েকটা ডট দিয়ে যখন R এবং T ধ্রুবক থাকে। পরের লাইনে 2 নম্বর। এবারে চিহ্ন সবসময় ব্র্যাকেটেই থাকবে, ব্র্যাকেট কথাটা আমি আর বলবো না, চিহ্ন ব্র্যাকেটের মধ্যেই থাকবে, ব্র্যাকেট কথাটা আমি আর বলবো না, তোমরা ব্র্যাকেটটা দেবে। 2 নম্বর পরিবাহীতে উৎপন্ন তাপ বড় হাতের H, পরিবাহীর রোধ বড় হাতের R, এর সমানুপাতিক হয় কমা দিয়ে যখন তড়িৎ প্রবাহ মাত্রা বড় হাতের I এবং প্রবাহ চলার সময় ছোট t ধ্রুবক থাকে। পরের লাইনে 2 নম্বর দিয়ে লিখেছো। পরের লাইনে আবার নতুন করে 2 নম্বর দিতে হবে না, একবার তো। H সমানুপাতিক R যখন I এবং T ধ্রুবক। H সমানুপাতিক R যখন I এবং T ধ্রুবক। তার নিচে 3 নম্বর দেবে। পরিবাহীতে উৎপন্ন তাপ
পরিবাহীতে উৎপন্ন তাপ বড় হাতের H, বড় হাতের H, প্রবাহ চলার সময় ছোট t এর সমানুপাতিক হয়, ছোট t এর সমানুপাতিক হয় কমা দিয়ে যখন তড়িৎ প্রবাহ মাত্রা বড় হাতের I এবং পরিবাহীর রোধ বড় হাতের R ধ্রুবক থাকে, তার নিচে লিখবে 3 নম্বর তোমরা আগেই দিয়েছো, তাহলে H সমানুপাতিক T ডট দিয়ে যখন I এবং R ধ্রুবক থাকে, H সমানুপাতিক T যখন I এবং R ধ্রুবক থাকে। তাহলে 3 নম্বর হলো পরিবাহীতে উৎপন্ন তাপ H প্রবাহ চলার সময় T এর সমানুপাতিক হয় যখন তড়িৎ প্রবাহ মাত্রা I এবং পরিবাহীর রোধ R অপরিবর্তিত থাকে বা ধ্রুবক থাকে। গাণিতিক রূপ H সমানুপাতিক T ডট ডট দিয়ে যখন I এবং R অপরিবর্তিত থাকে। পরের লাইনে উপরের তিনটি সূত্র একত্রে পরের লাইনে লিখবে H সমানুপাতিক I স্কয়ার R T যখন I R এবং T পরিবর্তনশীল। আমি লিখলাম ভ্যারি। H সমানুপাতিক I স্কয়ার R T যখন I R এবং T পরিবর্তনশীল। Therefore H সমানুপাতিক থেকে ইকুয়ালিটি করলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট লাগবে। H equal to I square R T by J, H equal to I square R T by J, যেখানে 1 by J হলো সমানুপাতিক ধ্রুবক, 1 by J হলো সমানুপাতিক ধ্রুবক। মনে থাকে যেন 1 by J হলো সমানুপাতিক ধ্রুবক। কেন 1 by J সামনে আছে? 1 by J হলো সমানুপাতিক ধ্রুবক এবং J হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তারপরে I, R এবং T, R এবং T যথাক্রমে অ্যাম্পিয়ার, ওহম এবং সেকেন্ড এককে প্রকাশিত হলে I, R এবং T যথাক্রমে অ্যাম্পিয়ার, ওহম এবং সেকেন্ড এককে প্রকাশিত হলে পরের লাইনে H equal to I square R T by 4.2 ক্যালোরি হয়। H equal to I square R T by 4.2 ক্যালোরি হয়। তবে এতক্ষণ যেটা লিখলে I অ্যাম্পিয়ার এককে প্রকাশ হবে, R ওহম এককে প্রকাশিত হবে, T সেকেন্ড এককে প্রকাশিত হলে H equal to I square R T by 4.2 ক্যালোরি হয়। ক্যালোরি থেকে জুলে যেতে গেলে আমরা জানি 4.2 দিয়ে গুণ করতে হয়, তার আরেকটা লাইন লিখতে হবে অথবা H equal to I square R T জুল হয়, অথবা H equal to I square R T জুল হয়। এইখানে গিয়ে লেখাটা শেষ হবে। এটা 3 নম্বরের প্রশ্ন, এইখানে গিয়ে লেখাটা শেষ হবে। H equal to I square R T জুল হয়। তাহলে I এর একক অ্যাম্পিয়ার, R এর একক আর লিখতে হবে না, কিন্তু লেখাটা এখানে শেষ হয়ে গেছে। বোঝানোর জন্য বলছি I
I এর একক অ্যাম্পিয়ার, R এর একক ওম, T এর একক সেকেন্ড, H I স্কয়ার আর T জুল। অনেকের মনে হতে পারে আমি যখন উৎপন্ন তাপ বার করব তখন যদি এই ফর্মুলাটা ব্যবহার করি I স্কয়ার আর T জুল, তাহলে তো সহজ হয়। I স্কয়ার আর T বাই 4.2 ক্যালোরি ভাগ করতে গেলে তো একটু সময় বেশি লাগে, তাহলে কোনটা করা উচিত, বা এই I স্কয়ার আর T জুল বলেই তো হয়। এবার হচ্ছে প্রশ্নে যদি বলা থাকে যে জুল, মন দিয়ে শুনবে, প্রশ্নে যদি বলা থাকে জুল এককে উৎপন্ন তাপ নির্ণয় করো, প্রশ্নে যদি বলা থাকে জুল এককে উৎপন্ন তাপ নির্ণয় করো, তাহলে n = I স্কয়ার আর T জুল করতে হবে। তাহলে যদি বলে যে উৎপন্ন তাপ নির্ণয় করো, তাহলে ক্যালোরি এককে নির্ণয় করতে হবে। যদি প্রশ্নে বলা থাকে উৎপন্ন তাপ নির্ণয় করো, তাহলে H = I স্কয়ার আর T বাই 4.2 ক্যালোরি এককে নির্ণয় করতে হবে। এটা একটা নোট দিয়ে রাখো নিজেদের। যদি ক্যালোরিতে না বার করো তাহলে নম্বর পুরোটা নাও পেতে পারো। যদি বলা থাকে জুল এককে নির্ণয় করো, তাহলে H = I স্কয়ার আর T জুল, ঠিক আছে। যদি না বলা থাকে জুল সম্পর্কে, তাহলে H = I স্কয়ার আর T বাই 4.2 ক্যালোরি এককে তা নির্ণয় করতে হবে। এটা যেন মনে থাকে। বইতেই দেখো তারপরে রয়েছে যে উৎপন্ন তাপের পরিমাণ তড়িৎ প্রবাহের অভিমুখের উপর নির্ভর করে না। আমাদের এখানে যে ফর্মুলা রয়েছে H = I স্কয়ার আর T বাই 4.2, I স্কয়ার হয়ে রয়েছে, তাহলে ধরা যাক +5 তার স্কয়ার করলে 25 হয়, -5 তার স্কয়ার করলেও 25 হয়। তাহলে আইটা প্লাস না মাইনাস তার উপরে উৎপন্ন তাপের পরিমাণ নির্ভর করে না। তাই জন্য আমাদের বাড়িতে আমরা যখন ইলেকট্রিক আয়রন, বৈদ্যুতিক ইস্ত্রি বা ইলেকট্রিক হিটার ব্যবহার করি, এখন আমাদের বাড়িতে সাপ্লাই ডিসি নেই, কিন্তু তোমরা জানো কিনা জানি না, সেন্ট্রাল ক্যালকাটায় অনেক আগে ডিসি ছিল, এখন সব জায়গা থেকেই ডিসি চলে গেছে। তাহলে যাই হোক, ইলেকট্রিক আয়রন বা ইলেকট্রিক হিটার এসি এবং ডিসি তে সমানভাবে ক্রিয়া করে। ধরা যাক আমার প্রবাহ মাত্রা I যদি 5 অ্যাম্পিয়ার ধরি, তাহলে ডিসি যদি থাকে I স্কয়ার আর T বাই 4.2 মানটা যা হবে, এসি তে তড়িৎ প্রবাহ মাত্রার অভিমুখ পাল্টায়, তাহলে কোনো সময় 5 আর কোনো সময় -5, +5 হলেও যা হবে, +5 হোল স্কয়ার করলেও যা হবে, -5 হোল স্কয়ার করলে তাই হবে। তাই জন্য এসি বা ডিসি তে I এর মান যদি সমান থাকে, তাহলে উৎপন্ন তাপ একই থাকবে। কি বলতে চাইছি মন দিয়ে শুনবেন। আমার একটা পরিবাহী রয়েছে, ধরো এটা একটা কয়েল, নাইট্রন তারের কয়েল, যেটা ইলেকট্রিক আয়রন বা ইলেকট্রিক হিটারের মধ্যে রয়েছে। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I যাচ্ছে। এই কয়েলটার একটা রোধ আছে R, মানটা বেশি হয় নাইট্রন তারের কয়েল, আর প্রবাহ চলার সময় হলো T, প্রবাহ চলার সময় হলো T। এই I এসি হোক বা ডিসি হোক, সমপ্রবাহ বা পরিবর্তী প্রবাহ যাই হোক না কেন, I স্কয়ার আর T বাই 4.2 এই মানটা একই হবে। তাই জন্য ইলেকট্রিক আয়রন বা ইলেকট্রিক হিটার এসি বা ডিসি তে সমানভাবে ক্রিয়া করে। তাই জন্য দেখো বইতে লেখা রয়েছে নির্দিষ্ট রোধের পরিবাহীতে, মানে R এর মান ধরা যাক নির্দিষ্ট রোধের পরিবাহীতে একই সময় ধরে T এর মান ধরা যাক নির্দিষ্ট হলো, একই সময় ধরে সমমানের সমপ্রবাহ বা পরিবর্তী প্রবাহ, ওই I এর মান সমমানের পরিবর্তী প্রবাহ বা সমপ্রবাহ যাই হোক না কেন, তড়িৎ পাঠালে সমান পরিমাণ তাপের উদ্ভব হয়, সমান পরিমাণ তাপের উদ্ভব হয়। যেহেতু I স্কয়ার আর T বাই 4.2 ক্যালোরি, তার মানটা একই রকম থাকে, তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারলে। প্রবলেম দেখে নাও। প্রবলেম দেখো একটা 10 ওহম 10 ওহম রোধের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার
0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে তড়িৎ প্রবাহ 1 মিনিট ধরে হলে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 মিনিট ধরে হলে 1 মিনিট ধরে হলে উৎপন্ন তাপ স্যার আরেকবার বলুন 10 ওহম রোধে 10 ওহম রোধের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 মিনিট ধরে হলে 1 মিনিট ধরে হলে উৎপন্ন তাপ ক্যালোরিতে নির্ণয় করো। উৎপন্ন তাপ ক্যালোরিতে নির্ণয় করো। একটা থেকে তাহলে তাড়াতাড়ি বলছি লিখে নাও। এক্ষেত্রে দেওয়া আছে রোধ R equal to 10 ohm, R equal to 10 ohm, I equal to 0.5 ampere, I equal to 0.5 ampere, T equal to 1 minute, T equal to 1 minute equal to 60 second, T equal to 1 minute equal to 60 second. আমি ওগুলো বোর্ডে আর লিখলাম না। T equal to 1 minute equal to 60 second. তাহলে উৎপন্ন তাপ হবে H equal to I square RT by 4.2 calorie. H equal to I square RT by 4.2. I ছিল 0.5 তার স্কয়ার হবে আর 10 ohm আর T 1 মিনিট সেটা 60 সেকেন্ড হবে। তোমরা নিজেরা করবে। উৎপন্ন তাপ আমি উত্তরটা লিখে দিলাম। উৎপন্ন তাপ 35.71 ক্যালোরি, 35.71 ক্যালোরি। এটা প্রথম প্রবলেম। তাড়াতাড়ি করো, এরপরে তোমাদের ক্লাস আছে, তাড়াতাড়ি করো। আরেকটা প্রবলেম। একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ তাহলে লিখবে 15 মিনিট 15 মিনিট ধরে হলে 0.5 অ্যাম্পিয়ার তো? হ্যাঁ 0.5 অ্যাম্পিয়ার 0.5 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে হলে 525 ক্যালোরি তাপ 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। গাড়ি দিয়ে তারটির প্রান্তিক বিভব পার্থক্য কত? তারটির প্রান্তিক বিভব পার্থক্য কত? প্রান্তিক, হ্যাঁ প্রান্তিক মানে ওই দুটো প্রান্তে, টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স। প্রান্তিক বিভব পার্থক্য কত? দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তাহলে আমাদের ফর্মুলা কি? তারটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আমি দেওয়া আছে তথ্যগুলো বলছি না, ওরা নিজেরা লিখবে। ফর্মুলা কি? না ফর্মুলা হচ্ছে আমাদের H equal to I square RT by 4.2। এটাকে কিভাবে লেখা যায় দেখো, I R আগে লিখেছি, I R গুণ I গুণ T by 4.2। ওহমের সূত্র V equal to I R, তাহলে I R এর জায়গায় V I T by 4.2। I square R I R আগে লিখে I T by 4.2, তাহলে H equal to VIT by 4.2 ক্যালোরি। তাহলে V বার করতে হবে। I হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, I 0.5 অ্যাম্পিয়ার, T হলো 15 মিনিট
সেকেন্ডে স্যার, লিখতে স্যার, হবে কি স্যার। হলো বলছি স্যার ওই এইচ ইকুয়াল টু ভিআইটি বাই 4.2 ডাইরেক্ট লিখতে পারবো না আবার ডিরাইভ করে দেখাতে হবে? লেখা যাবে আচ্ছা। ডাইরেক্ট লেখা যাবে h ইকুয়াল টু ভিআইপি বাই 4.2 ক্যালোরি লেখা যাবে p টা বার করতে হবে i হচ্ছে 0.5 i হচ্ছে 0.5 p হচ্ছে 15 মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে 15 মিনিট সেকেন্ডে নিয়ে যেতে হবে h ইকুয়াল টু 525 ক্যালোরি h ইকুয়াল টু 525 ক্যালোরি তাহলে v বেরিয়ে আসবে উত্তর লিখে নাও উত্তর হবে v ইকুয়াল টু 4.9 ভোল্ট নিজেরা করবে উত্তর পেয়ে যাবে v ইকুয়াল টু 4.9 ভোল্ট v ইকুয়াল টু 4.9 ভোল্ট আজকে শেষ করার আগে শেষ প্রবলেম শেষ হয়নি এখনো একটি পরিবাহী লাস্ট লাস্ট প্রবলেম দেখো একটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা একটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা 4 গুণ বৃদ্ধি করা হলো 4 গুণ বৃদ্ধি করা হলো স্যার আরেকবার বলুন একটি একটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা 4 গুণ বৃদ্ধি করা হলো 4 টাইমস 4 গুণ বৃদ্ধি করা হলো কমা দিয়ে রোধ এবং রেজিস্ট্যান্স রোধ এবং প্রবাহ চলার সময় টাইম অফ ফ্লো প্রবাহ চলার সময় অপরিবর্তিত রেখে স্যার আরেকবার বলুন 4 গুণ বৃদ্ধি করা রোধ এবং প্রবাহ এবং প্রবাহ চলার সময় চলার অপরিবর্তিত রেখে আরে দিয়ে রোধ পাল্টানো হলো না সময় পাল্টানো হলো না প্রবাহ মাত্রা 4 গুণ হলো গাড়ি দিয়ে লিখবে উৎপন্ন তাপ কত পরিমাণ বাড়বে উৎপন্ন তাপ কত পরিমাণ বাড়বে এটা খুব সহজ উত্তর হবে 16 গুণ 16 টাইমস তোমরা লেখাটা স্টেপ বাই স্টেপ ঠিক করে লিখবে যেভাবে অঙ্কগুলো করা হলো স্টেপ বাই স্টেপ নিজেরা ঠিক করে লিখবে উত্তরটা 16 গুণ প্রশ্নটা পড়েই বুঝতে পারছো উত্তরটা 16 গুণ হবে 16 টাইমস কিন্তু আনসারটা স্টেপ বাই স্টেপ ঠিক করে লিখবে তাহলে এখানে আমরা আজকে থামবো অঙ্ক বেশ কিছু করা হয়েছে তোমাদের কাছে বই রয়েছে অঙ্ক আছে সেখান থেকে করবে নিজেদের কাছে প্রবলেমের বই রয়েছে সেখান থেকে করবে পরের দিন আমরা ওই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ এই জায়গা থেকে শুরু করব কারোর যদি কিছু প্রশ্ন থাকে করতে পারো কারোর কিছু প্রশ্ন থাকলে করতে পারো স্যার নেই নেই স্যার ঠিক আছে না থাকলে ভালো শেষ হচ্ছে স্যার শেষ তো স্যার পার্টিসিপেন্ট ধীরে ধীরে কমে চলেছে সুখবর এখন হাফ হয়ে গেছে স্বাভাবিক শেষ